দিন যাচ্ছে, নতুন দিন আসছে, আবার সেই নতুন দিন পুরনো হচ্ছে, আবার নতুন দিন আসছে। সরকার যাচ্ছে, সরকার পুরনো হচ্ছে, আবার নতুন সরকার আসছে, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশে ধর্ষণ কাণ্ড দিনের পর দিন, যত দিন যাচ্ছে সেটা আরও বাড়ছে এবং ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। এবং সেই ভয়াবহ পরিণতির আরও ভয়াবহ চিত্র ফুটে উঠেছে স্বয়ং সরকারের একটা প্রতিবেদনে। সরকারের প্রতিবেদনে উঠে এসেছে যে একটা বড় সংখ্যক ধর্ষকরা মনে করে ধর্ষণ করলে বাংলাদেশে বিচার হবে না। তাহলে ধর্ষণ আপনি ঠেকাবেন কি করে? কিভাবে শিশু ধর্ষণ ঠেকাবেন? কিভাবে নারী ধর্ষণ ঠেকাবেন? এবং রিপোর্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ধর্ষণ কাণ্ডগুলো সাম্প্রতিক সময়ে ঘটেছে সেই ধর্ষণ কাণ্ডগুলোর প্রায় ৭৫%-এর মতো সংখ্যা হচ্ছে হয় ছাত্রী না হলে শিশু। তার মানে হচ্ছে কম বয়সীদের ধর্ষিত হওয়ার ঘটনা বাংলাদেশে ভয়াবহ হারে বেড়েছে, আর ধর্ষকরা মনে করছে যে ধর্ষণ করলে শাস্তি হবে না। পুলিশের একটা তদন্ত প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে এই সব রিপোর্ট, যে রিপোর্ট একটা ভয়াবহ চিত্র দিচ্ছে। এই চিত্র যদি সমাজের সত্যিকার অর্থে প্রকৃত চিত্র হয়, তাহলে আমরা কোন সমাজের দিকে যাচ্ছি, কোন নৈতিক অবস্থার দিকে যাচ্ছি, নৈতিক স্খলনের মাত্রা আমাদের কোন পর্যায়ে গেছে, সেটা একটা বড় ভাবনার ব্যাপার। পুলিশ কি বলছে? পুলিশের তদন্ত কি বলছে? বেসরকারি কোনো তদন্ত না, কোনো গণমাধ্যমের রিপোর্ট না, স্বয়ং পুলিশের রিপোর্ট। সেই পুলিশের রিপোর্টের ভয়াবহতা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের প্রতিবেদন। বাংলাদেশের বেশ বড় সংখ্যক ধর্ষকরা মনে করে যে ধর্ষণ করলে শাস্তি হবে না। কি ভয়াবহ ব্যাপার! পুলিশের সেই প্রতিবেদন নিয়ে শিরোনাম করেছে দৈনিক সমকাল। সমকালের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ধর্ষণে জড়ালেও শাস্তি হবে না মনে করে ২৭.58% আসামি। অর্থাৎ আসামিদের প্রায় ২৮% আসামিরা মনে করে ধর্ষণ করলে কোনো বিচারই হবে না। তাহলে তারা ধর্ষণ করবে না কেন? আর বিচার না হওয়ার সংস্কৃতি যে আমরা তৈরি করেছি, সেই কারণেই তো তারা মনে করছে যে ধর্ষণ করলে বিচার হবে না। এই ভয়াবহ চিত্রটা উঠে এসেছে রিপোর্টে। সেখানে বিস্তারিত খবরে বলা হচ্ছে যে বাংলাদেশের আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তারপরও এই অপরাধে জড়ালে শাস্তি হবে না মনে করছে ২৭.58% অভিযুক্ত। ৮৪টি আলোচিত ধর্ষণ মামলার বাদী, ভুক্তভোগী ও আসামিদের বক্তব্য বিশ্লেষণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এই তথ্য প্রকাশ করেছে। পিবিআই গবেষণা অনেক বড় গবেষণার মূল ব্যাপারটা যেটা বলছে, তারা ১১,৬২৮টি মামলা বিশ্লেষণ করেছে। বিভিন্ন থানা ও আদালতে হয় এই মামলাগুলো পিবিআই তদন্ত করেছে। এই মামলাগুলো দায়েরের সময়কালও তারা বলেছে। ধর্ষণের ঘটনার বৃদ্ধির কারণ, প্রতিকার, মামলার তদন্ত এবং রায় বিশ্লেষণ করতে পিবিআই আলোচিত ৮৪টি ধর্ষণ মামলার ৮৭ অভিযুক্তের কাছে ৩১টি বিষয় জানতে চায়। তাতে দেখা যায় ধর্ষণ মামলায় অভিযুক্তদের ২০.23% আগে থেকে মাদকাসক্ত, একটা বড় অংশ মাদকাসক্ত। পর্নোগ্রাফিতে আসক্ত ২৭.38%। এটাও ভয়াবহ একটা ব্যাপার। এই আসক্তির কারণেই মূলত ধর্ষণ কাণ্ডগুলো বেশি হয়। প্রেম এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মতো গর্হিত কাজ করছে আরও বেশি, ৩৩.33%। অর্থাৎ মিথ্যা কথা বলে, মিথ্যা স্বপ্ন দেখিয়ে ধর্ষণ হচ্ছে অনেক বেশি। ভুক্তভোগীর মধ্যে ছাত্রী এবং শিশু সংখ্যা ৭২.61%। কি ভয়াবহ ব্যাপার চিন্তা করেছেন? তার মানে হচ্ছে যে বেশিরভাগ ঘটনাই ঘটছে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে। এই যে ব্যাপারগুলো তারা বলছে, এই ব্যাপারগুলো সেখানে বলা হচ্ছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বিষয়টি আসামির জানা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে ৮৭ আসামির ১৫ জন বলেছেন মৃত্যুদণ্ডের বিষয়টি তাদের জানা ছিল। মৃত্যুদণ্ডের বিষয়টি জানা ছিল না ৩৭ জনের, আর ৩৫ জনের কাছ থেকে এ ব্যাপারে কোনো উত্তরই পাওয়া যায়নি।
ধর্ষণের মতো ঘটনায় শাস্তি হবে না, আসামিদের ভাবনাই এমন ছিল কিনা জানতে চাওয়া হলে 87 জন অভিযুক্তের মধ্যে 24 জনই বলেছে যে শাস্তি হবে না। চিন্তা করা যায়, 26 জনের ধারণা ছিল শাস্তি হবে, মাত্র 26 জনের ধারণা ছিল শাস্তি হবে, আর 37 জন মানে কোনো উত্তরই দেয়নি। তার মানে এই 37 জনেরও একটা মনের মধ্যে কনফিউশন ছিল যে হয়তোবা শাস্তি হবে না। তার মানে হচ্ছে যে যারা ধর্ষণ করছে তাদের একটা ম্যাক্সিমাম পার্সেন্টই মনে করছে যে শাস্তি হবে না। এই যে শাস্তি না হওয়া, এবং এই রিপোর্টটা অনেক বড় রিপোর্টে আমরা না যাই, মূল চিত্রটা তো বললামই যে এই যে শাস্তি হবে না এই ব্যাপারটা মগজের মধ্যে ঢুকে গেছে, এই ব্যাপারটাই আমাদের সমাজে ধর্ষণের ঘটনা বাড়াচ্ছে। সেই ক্ষেত্রে কি আমরা দায়টা কি দিতে পারি? আমরা দায়টা কি নির্দিষ্ট একটা সরকারকে দেব? না, নির্দিষ্ট একটা সরকার না। হ্যাঁ, ধর্ষণ, নারী নির্যাতন, এই ঘটনাগুলো গত 1 বছরে, গত 13 মাসে বেড়েছে। নারী নির্যাতনের হার ভয়াবহ আকারে বেড়েছে। সেই ক্ষেত্রে আমরা এই সরকারকে দোষ দিতেই পারি। এই সরকারের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি। এই সরকার আরও কঠিন হস্তে সেটা দমন করার কথা ছিল। আমরা আগের সরকারকে নানাভাবে দোষারোপ করেছি, নানা ইস্যুতে। আগের সরকার বিভিন্ন ব্যাপারে বিচার করেনি, ধর্ষকদের শাস্তি দেয়নি। আগের সরকার মানে আগের অনেকগুলো সরকার, এই ব্যাপারগুলো আসলে ধারাবাহিক ব্যাপার। রাজনৈতিক সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক চাপে, প্রভাবশালীদের চাপে ধর্ষকরা মুক্তি পেয়ে গেছে। পুলিশের এই যে এই তদন্তে আরেকটা বড় ব্যাপার বলা হয়েছে যে ধর্ষকদের বিচার না হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে ধর্ষকরা প্রভাবশালী। তারা বিভিন্নভাবে রাজনৈতিক প্রভাব, ব্যক্তি প্রভাব, টাকার প্রভাব, সমাজের প্রভাব, এই প্রভাবগুলো খাটিয়ে নিজেদেরকে মুক্ত করতে পারছে। এবং আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যারা ধর্ষিত হচ্ছে তারা সামাজিক নানা কারণে, সামাজিক পারিপার্শ্বিকতা, সমাজ কি বলবে, সমাজের চোখে খারাপ হয়ে যাবে, পরবর্তীতে বিয়ে হবে না, বাড়ি থেকে বের হতে পারবো না, বাবার সম্মান চলে যাবে, এই সব ভয়ের কারণে ম্যাক্সিমাম ভুক্তভোগীরা মানে হয় মামলা করেন না, তা না হলে মামলায় ঠিকমতো সাক্ষী দিতে পারেন না, কথাবার্তা গুলিয়ে ফেলেন। ঠিকমতো সাক্ষী না দিতে পারার কারণে, ঠিকমতো সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে না পারার কারণে অনেক মামলায় ডিসমিস হয়ে যায়। এই ঘটনাগুলো ঘটে। এখন যে অপরাধ করলো, যে আসামি, সে তো নানাভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, কিন্তু সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হচ্ছে বিচার নিশ্চিত করা, যে ধর্ষণ করলে ধর্ষক কোনোভাবেই কোনো প্রভাব বিস্তার করে সেখান থেকে কুল পাবে না। যদি ধর্ষিতা মানে দুটো বিষয়, সেটা হচ্ছে যে ধর্ষিতা বলবে যে সে ধর্ষিত হয়েছে এবং মেডিকেল টেস্টে সেটা প্রমাণ হবে। এই দুটো ব্যাপার থাকলে আমার মনে হয় যে আর কোনো সাক্ষী, আর কোনো প্রভাব, আর কোনো প্রতিপত্তি, কোনো কিছুর দিকে আদালত নজর দেবে না। এই ব্যাপারে, এই জায়গায় যদি আদালত, সরকার, আইন সবাই যদি ডিটারমাইন্ড হতো, আমরা যদি হতে পারতাম, আদালত যদি সেইভাবে অ্যাক্ট করতে পারত, সরকার যদি সেইভাবে আইন প্রয়োগ করতে পারত, পুলিশ যদি সেইভাবে কাজ করত, তারা যদি ঘুষ না খেত, সরকারের রাজনৈতিক ইচ্ছা যদি থাকতো, সরকারের পারঙ্গমতা যদি থাকতো, যেমন বর্তমান সরকারের সেই পারঙ্গমতা নেই, বর্তমান সরকারের সেই অভিজ্ঞতাই নেই দেশ চালানোর, সুতরাং তারা পারছে না। তারা বিভিন্ন সময় বলছে যে আমরা করতে করতে শিখছি, ঠেকতে শিখছি। সুতরাং ঠেকতে শেখা একটা সরকারের কাছ থেকে এত ভালো কিছু প্রত্যাশা করে লাভ নেই। মূল জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে নৈতিক স্খলন হয়েছে, আমাদের যে সামাজিক অধঃপতন হয়েছে, আমরা যে আসলে একটা ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়েছি। আমরা দাবি করি মুখে যে 92% মুসলিমের দেশ, সেই 92% মুসলিমের দেশে কেন ধর্ষণের কাণ্ড হবে? তার তো পাপের ভয় পাওয়ার কথা, তার তো দোজকের ভয় পাওয়ার কথা। কেন স্কুল কলেজে ধর্ষণ হবে? কেন মাদ্রাসায় ধর্ষণ হবে? কেন শিশু ধর্ষণ হবে? কেন মাদ্রাসায় বালাৎকারের ঘটনা ঘটবে? কেন ধর্ষণের ঘটনা স্কুল, কলেজ, মাদ্রাসা, এমনকি মসজিদে ঘটলেও আমার দেশের আলেম সমাজ সোচ্চার হবে না? কেন তারা রাস্তায় নামবে না? কেন এই ব্যাপারে তারা চুপ থাকবে? এরকম বহু প্রশ্ন
সামনে এসে যায়। এই প্রশ্নগুলোর সমাধান না হওয়া পর্যন্ত, আমাদের নৈতিক স্খলনের জায়গাটাকে উন্নত না করা পর্যন্ত শেখ হাসিনা সরকারকে দোষ দিয়েও লাভ নাই, প্রফেসর ইউনূস সরকারকে দোষ দিয়েও লাভ নাই, কাউকে দোষ দিয়ে লাভ নাই। মূল দোষটা হচ্ছে আমাদের সামাজিক অধঃপতন। সেই ক্ষেত্রে সরকারের অবশ্য একটা বড় দায় রয়েছে, সমাজ যেন অধঃপতনে না যায় সেই জন্য পুরো সামাজিক কাঠামোটা এবং শিক্ষা ব্যবস্থাটা ঠিকঠাক করতে হবে, যেন আগামী প্রজন্ম সঠিক শিক্ষায় শিক্ষিত হয়। যে শিক্ষা ব্যবস্থা অনেক সরকারই ধ্বংস করেছে, বিগত সরকারের ক্ষেত্রে অনেক বেশি অভিযোগ রয়েছে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, তার আগের সরকারের ওপরেও অভিযোগ ছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। আর এই সরকারে এসে তো গত 13-14 মাসে ছাত্ররা সমন্বয়ক হয়ে গেছে, ছাত্ররা চাঁদাবাজ হয়ে গেছে, টেন্ডারবাজ হয়ে গেছে, ছাত্ররা সরকারি অফিসে গিয়ে ইওনো, ডিসি, এসপির ওপরে ছড়ি ঘোরানোর কাজ করছে, ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন টেন্ডারবাজি করছে, বিভিন্ন জমির দালালি করছে, দখলবাজি করছে, এরকম কাজে তারা ব্যস্ত। তারা ক্লাসে ফেরেনি, এই সরকার ছাত্রদের ক্লাসে ফেরার ব্যবস্থাটা করতে পারেনি। এই সরকারের ব্যর্থতাটা যদি বলা হয় তাহলে সেই জায়গায় একটা বড় ব্যর্থতা। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।